সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমি সারিকা। আমাদের আজকের যিনি অতিথি তিনি একটি গান গেয়েছিলেন, সখী গো আমার মন ভালা না। এই গানটি গাওয়ার পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ তার শ্রোতারা জেনে গিয়েছিলেন মাটির গান মানেই তার কণ্ঠ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আচ্ছা, প্রথমে জানতে চাইবো যে কী নিয়ে ব্যস্ততা চলছে? গান ছাড়া আর কি হতে পারে? গানের মানুষ, যে কোনো উসিলাই হোক, মন খারাপ থাকলে হোক, মন ভালো থাকলে হোক, গানের মানুষ, গানের সাথে থাকতে পারলে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তো এখন গান বিষয়ে আসলে কোথায় আমরা আপনাকে পাচ্ছি? সব জায়গায়, বিভিন্ন টেলিভিশন, এখন তো আমাদের সিজনাল শোগুলো শুরু হয়েছে, তো সেখানে মঞ্চ পরিবেশনাও করছি। রেকর্ড তো চলছে, বেশ কিছু নতুন গান রেকর্ড হয়েছে, মিউজিক ভিডিওর কাজ শেষ, সেগুলো পর্যায়ক্রমে সেগুলো সামনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো নতুন গানের কথা যে বললেন, সেই নতুন গানগুলো আসলে আপনারা শ্রোতারা কোথায় শুনতে পারবে? এখন তো আসলে আমরা অ্যালবামের যুগ পার হয়ে চলে এসেছি, এখন সবগুলোই অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হয়। তার আগে আমরা ফেসবুক পেজে জানিয়ে দিই যে আমাদের এই গানটি আসছে কোন চ্যানেলে, সেগুলো জানিয়ে দিই। ম্যাক্সিমামগুলোতে ইউটিউব চ্যানেল হয়, সেখানে আমরা গানগুলো আপলোড করি। নিজের কোনো চ্যানেল আছে কি? হ্যাঁ, নিজের চ্যানেল আছে, লায়লা অফিসিয়ালস। সেখানে হয় কি, আমি আমার কিছু ব্যক্তিগত কাজ সেগুলো আমি সেখানে আপলোড করি, যেন লায়লা অফিসিয়ালসে ঢুকলে আমার শ্রোতারা একবারে আমার একগুচ্ছ গান পেয়ে যায়। আচ্ছা, তো সেই গানগুলোর মধ্যে থেকে নিজের কোনো পছন্দের গান কি আমরা একটু শুনতে পারি কিনা? এখন অনেক গান আছে, বাট এখন যেটা শোনাতে ইচ্ছে করছে আমার এবং নিরু ভাইয়ের ডুয়েট গান, যে গানটার রিলস ছাড়লে শ্রোতারা অনেক বেশি দেখে এবং পছন্দ করে। ওই পারেতে বন্ধুর বাড়ি, আমি একটু শোনাচ্ছি। ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনি দিমু সারা গায়ে, ফিরায় আসো যদি। ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনি দিমু সারা গায়ে, ফিরায় আসো যদি। তোর গাঙেতে ভীষণ পানি, যদি একবার নামি গো, ডুইবা গেলে কে বাঁচাবে, কে হবে তোর স্বামী গো। আচ্ছা, গানটা লিখেছে কে? গানটি লিখেছেন কাব্যিক পলাশ ভাই। কাব্যিক পলাশ ভাইয়েরই সুর করা, আমার এবং নিরু ভাইয়ের গাওয়া মোস্ট পপুলার সং। যারা আমাদের গান নিয়মিত শোনেন তাদের কাছে ভীষণ জনপ্রিয় এবং পছন্দের তালিকায় আমাদের এই গানটা রয়েছে। আচ্ছা, নিজের কি গান লেখা হয় কিনা? বলা যাবে না। আচ্ছা, মাঝে মাঝে লেখার চেষ্টা করি, আর মাঝখানে একটা গান লিখেছিলাম, সেটা না বলি কোনটা লিখেছিলাম, তো আমার মাকে আমি শুনিয়েছিলাম যে মা একটু শুনে দেখো তো। আমি বলি নাই আমার লেখা, শোনার পর আমার মা বলেছে খুব ভালো হয়েছে। আচ্ছা, তখন আমি প্রথমে ভয় পেয়েছিলাম, পরে আমি বলেছি যে এটা আমি লিখেছি। তো তুমি কি পুরা গানটা লিখেছো? আমি বলেছি যে না। তো পুরাটা লেখো এবং রেকর্ড করো। তো আমার ইচ্ছা আছে যে ওই গানটা আমি রেকর্ড করব। আচ্ছা, তো তার মানে হচ্ছে আপনার যারা ফ্যান রয়েছে তারা খুব শীঘ্রই হয়তো এই গানটা শুনতে পারবে। হ্যাঁ, শুনতে পাবে। আচ্ছা, আর স্টেজ শোর কথা হচ্ছিল যে এখন আবারও শো হচ্ছে, তো সেখানকার আসলে রিয়াকশন কীরকম, বা এখন কোথায় কোথায় শো হচ্ছে? আমাদের মানে শিল্পীদের একমাত্র প্রাণের জায়গা হচ্ছে মঞ্চ। আমরা যেখানে যতই রেকর্ড করি, যত টেলিভিশন শোজগুলো করি না কেন, মঞ্চটাকে আমরা খুব মিস করি। কারণ এটার একটা খুব দারুণ একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার যে জনপ্রিয় গানগুলো রয়েছে সেগুলো যখন আমি গাই, আমার থেকে শ্রোতারা আরও বেশি লাউড তারা গান, এবং মাঝে মাঝে আমি আমার ভোকাল পাই না। তো এই ভালো লাগাটা আসলে মঞ্চ ছাড়া কোনোভাবে সম্ভব না, ওটাকে মিস করি। আর সামনেও অনেকগুলো শো রয়েছে, অপেক্ষা করছি কখন গিয়ে দর্শকদের সামনে দাঁড়াবো। হাজার হাজার শ্রোতা একের পর এক রিকোয়েস্ট করবে যে এই গানটা শুনতে চাই, ওই গানটা শুনতে চাই, এবং তাদের সাথে একই সাথে গলা মিলিয়ে গান গাইবো, সে অপেক্ষায় আছি। এই যে বলছিলেন যে সবচাইতে ভালো লাগে আসলে মঞ্চে পারফর্ম করতে,
সেটা কি দর্শকদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করা যায় সেই কারণে কি? একদম একদম, কারণ অনেক সময় আমরা ফেসবুকে বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে যখন আমরা কোনো কথা লিখি বা কোনো গান ছাড়ি, তারা তো কমেন্ট করে জানাতে হয়, সবগুলো রিপ্লাই তো আমরা দিতে পারি না, ওই সুযোগও হয়ে ওঠে না। আর স্টেজে গেলে না সরাসরি বোঝা যায় যে আমাদেরকে ভালোবেসে ওনারা কোথায় রেখেছেন। এটা সরাসরি বুঝতে পারাটা না অনেক বড় ভাগ্যের ব্যাপার, এই জন্য স্টেজে দাঁড়াতে হবে। এমন কোনো মজার স্মৃতি কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন? সবগুলো মজার স্মৃতি। এটা মজার স্মৃতি কিনা জানি না, এটা ম্যাক্সিমাম স্টেজ শোতে আমাদের হয়ে থাকে। একবার স্টেজে শো শেষ করার পর তো সব শ্রোতারা চলে আসে স্টেজের উপরে ছবি তোলার জন্য। তো এর মধ্যে আয়োজকরা যিনারা, ওনারা সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছিলেন, কারণ বুঝিয়ে বলার পরে তারা শুনছিলেন না। তো একটা ছেলের বুকের উপরে ধাম করে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং আমি দেখতে পাচ্ছিলাম ছেলেটা বুক ধরে দাঁড়ায় ছিল। আমার মনে হচ্ছে তার বুকে অনেক ব্যথা লাগছে। আমি আয়োজকদেরকে বলেছি যে তাকে ডাকেন, আমি ওর সাথে ছবি তুলে তারপরে নামবো। তা আমি তার সাথে ছবি তুলে নেমেছিলাম। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আসলে এটার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে লোকগান সারা বাংলাদেশ না, দেশের বাইরে দারুণভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং শ্রোতারা ভীষণভাবে লোকগানকে মায়ের টান হিসেবে, মাটির টান হিসেবে তারা গ্রহণ করছে। এটা আমাদের লোকসঙ্গীত শিল্পীদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং এটা তো আসলে আমাদের দেশের জন্য এটা একদম কি বলবো মূল, মানে এই লোকসঙ্গীতের সাথে আসলে সবারই একাগ্রতা রয়েছে। তো সঙ্গীত শিল্পীরা তো দেখা যায় সাধারণত সব ধরনের গানই গেয়ে থাকে, তো এই জনরাটাকে স্পেশালি বেছে নেওয়ার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে আমার আব্বা আমাকে গান শিখিয়েছেন। আমার আব্বার কাছে আমার হাতে খড়ি। আর আমার ভাই নাই, তা আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমি যে গান করি আমার এই সত্তাটাকে ধরে রাখবার জন্য আমার একটা ছেলে নাই। তো এরপরে একদিন দেখে যে আমি আসলে কোথাও গান শিখিনি, আমি শুনতে শুনতেই হয়তো কোথাও একটা গুনগুন করে গাচ্ছিলাম। তারপরে আব্বার মনে হচ্ছে না, আমার ছেলে নাই তো কি হয়েছে, আমার মেয়ে তো আছে, আচ্ছা, ওকে আমি চেষ্টা করে দেখি না যে আমার এই তরিকাতে তাকে আনতে পারি কিনা। এরপরে আমার সঙ্গীতের যাত্রা শুরু। আমার আব্বা যেহেতু লোকসঙ্গীত গান এবং এই আধ্যাত্মিক লাইনটাকে খুব বেশি প্রাণের জায়গা হিসেবেই তিনি মানেন। ছোটবেলা থেকে ঘর সংসার কোনো কিছুই তিনি চিন্তা করেননি, শুধু গানের পিছনে ছুটেছেন। আর আমি জানি না আব্বার স্বপ্ন কতটুকু পূরণ করতে পারছি, তবে সেই লাইনেই হাঁটছি আর কি। সেখান থেকে আমার লোকসঙ্গীতে আসা। তো তারপর থেকে কত বছর বয়স থেকে আসলে শেখা শুরু হয়েছে? আমার তখন বয়স ছিল 7-8 বছর এরকম হবে। তখন থেকে শেখা শুরু? হ্যাঁ, তখন থেকে শেখা শুরু। মানুষ বলে শেখার আসলে কোনো শেষ নেই, কথাটা কতটুকু সত্যি? পুরোপুরি সত্যি। আমরা এখনো এই জীবনে এসে ভুল করছি না, আমাদের ব্যক্তিগত জীবনেও তো অনেক ভুল হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে একটা ভুল করার পরে মনে হয় যে না, এই ভুলটা আর করা যাবে না, আবার আমরা পরের ভুলে ধাপ দিই, আবার মনে হয় যে না, আবার একটু শুধরাতে হবে। তো শিক্ষাটাও ঠিক ওরকমই, জীবনের সাথে যুক্ত তো শিক্ষাটা। মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের শেখার কোনো শেষ নাই। সেটা ছোটদের থেকে হতে পারে, বড়দের থেকে হতে পারে। আর সঙ্গীত তো চর্চার বিষয়। আমি যদি আপনাকে বলি যে লোহার কোনো কিছু যদি আপনি ধার দেন, সেটা যদি আপনি আবার তুলে রাখেন ব্যবহার না করে, সেখানে জং ধরবে। গলাটাও ঠিক ওরকম, সাধনার বিষয়। সাধনা না করলে জং ধরে যায়। ভীষণ ভালো ভালো কথা শুনছিলাম, কিন্তু এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে এসে আরো কথা হবে। দর্শক, ফিরছে বিরতির পর। কোনো মানুষই আসলে পরিপূর্ণ সুখী না। আমরা হয়তো বাইরে থেকে দেখে বুঝি যে অনেক সুখী। সুখের অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল কণ্ঠশিল্পী লায়লার সাথে। যাবার আগে অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম। তো এবার যদি একটু বিস্তারিত শুনি যে শুরুটা হলো কিভাবে, এবং এই এত দূর পর্যন্ত পথ চলাটা, এই জার্নিটা যদি ছোট করে আমাদেরকে একটু শোনানো যায়। আসলে আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আপনি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, আমার ভীষণ ভালো লাগছে। আর আমি আসলে কথাও গুলিয়ে ফেলছি, এত সুন্দর লাগছে আপনাকে দেখতে। সবাই সুন্দর, আপনাকেও ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আজকে আমরা এখানে আপনার গল্প শোনার জন্য বসেছি। শুরুতে তো বললাম যে আমার আব্বার হাত ধরে আমার এই সঙ্গীত জগতে আসা। আর আব্বা আসলে ছোটবেলা থেকে কখনো চেষ্টাই করেনি কোনো জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আমাকে নিয়ে গিয়ে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো বা কোনো পরীক্ষায় আমাকে। আব্বা আসলে
খুব বেশি একটা প্রচার মুখী ছিলেন না, খুবই প্রচার বিমুখ একজন মানুষ। তারপরে তো ক্লোজ আপ ওয়ান 2012 যখন অডিশন রাউন্ড শুরু হয়, আমি জোর করে আব্বাকে বলে আমি বলেছিলাম আমাকে 500 টাকা দাও। আর আমার একজন জ্যাঠা ছিলেন, আমি বলেছিলাম আপনাকে যাইতে হবে না, 500 টাকা দেন, কারণ আমাদের কাছে কোনো টাকা ছিল না, ওটা নিয়ে আমি রাজশাহী যেতে চাই, যেহেতু আমার বাড়ি নাটোর বনপাড়ায়। তো আব্বা বলেছিল শুধু শুধু বেকার টাকাটা নষ্ট হবে, একটা নিম্নবিত্ত ফ্যামিলির যা ঘটনা ঘটে, তো শুধু শুধু টাকাটা নষ্ট হবে, কেন যাইতে হবে, এমনিতেই তো গান গাচ্ছ। তো অনেক অনেক বলে তারপর তাকে বুঝিয়ে তারপরে গিয়েছিলাম। এরপরে সেখান থেকে ইয়েস কার্ড, সেখান থেকে আস্তে আস্তে আমার ঢাকায় যাত্রা শুরু। তারপর আমি জানি না কিভাবে চ্যাম্পিয়ন হয়ে গেছি, আমি নিজেও বলতে পারবো না। আসলে আমি আশাই করিনি কখনো যে আমি ফাইনাল রাউন্ড পর্যন্ত আসতে পারবো। শ্রোতাদের ভালোবাসা আর আল্লাহ পাকের অশেষ রহমত, বাবা মায়ের দোয়া, আমি চ্যাম্পিয়ন হয়ে বের হই। আর অনেকে আমরা চিন্তা করি যে চ্যাম্পিয়ন হয়ে বের হয়েছি মানে বোধ হয় আমি বিশাল কিছু হয়ে গেছি, এরপরে আর কোনো কাজ নাই। এরকম আমার লাইফেও আমার কিছু ভুল ছিল। ওই সময় অনেক সাংবাদিকরা এসেছিলেন আমাদের ফিচার করার জন্য। তো আসলে সাংবাদিকদের নাম্বার যে জোগাড় করে রাখতে হয়, পেপার কাটিংগুলো জোগাড় করে রাখতে হয়, আমি আসলে গ্রাম থেকে এসে আমি কিছুই জানতাম না। আচ্ছা। তো সেখান থেকে এসে আসলে আমার মনে হচ্ছিল যে আমি মহাসমুদ্রের মধ্যে পড়ে গেলাম, আমি কোথায় আসলাম। সেখান থেকে আবার নতুন করে নিজেকে প্রমাণ করতে শুরু করা। এক সময় এসে সবাই বলল যে তুমি তো হারিয়ে গেছো, কোথায় তুমি। তো আমরা হয় না যে মুখগুলো আমরা খুব সামনে দেখি তাদেরকে ডাকতে থাকি বারবার, আমরা পেছনের মানুষগুলোর খোঁজ নিই না যে এই মানুষগুলো কোথায় গেল। সেভাবে আস্তে 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 মনে হচ্ছিল যে আমি বোধহয় হারিয়ে যাচ্ছিলাম। কিন্তু গান ছাড়া তো আমি আর কিছু শিখি নাই, যতটুকু পারি ভুল গাই আর শুদ্ধ গাই, গানটাই গাইতে পারি, এছাড়া আমি আসলে আর কিছু করতে পারি না। তো সেটা নিয়েই ছিলাম। এরপরে আপনি শুরুতে যেটা আমাকে এন্ট্রি দিতে যেটা বলছিলেন, সখী গো মন ভালা না, এই গানটা সত্যি আমাকে আমার মোড় ঘুরিয়ে দিল। আমার ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়নের খোলস ছেড়ে শুধু লায়লা হিসেবে বাংলাদেশে অলিতে গলিতে মাঠে ঘাটে বিভিন্ন মুদি দোকান থেকে শুরু করে সব জায়গায় শুধু লায়লা হিসেবে আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম আমার শ্রোতাদের চোখে। সেই গানটা যদি আমরা একটু দু লাইন শুনি। ওকে, গান তো অনেক বড়, আমি ছোট করে একটু শোনার চেষ্টা করছি। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া, এই বাড়ির কথা লইয়া হায় ওই বাড়িতে লাগায় সখী গো, ও হয় আমার মন ভালা না, সখী গো ও হয় আমার মন ভালা না। আচ্ছা, এখন যে গানগুলো নিয়ে আসলে কাজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে পছন্দের কোনো ক্যাটাগরি আছে কি, যে এই ধরনের লিরিক্স পছন্দ করা হয় বা এই ধরনের গায়কই পছন্দ করা হয়? লোকসঙ্গীতের তো বিভিন্ন ধারা রয়েছে, বিচ্ছেদ, মুর্শিদি, ভাটিয়ালি, আরও অনেকগুলো জনরা রয়েছে। দৈন গান যেটাকে বলে, আমরা শুধুমাত্র সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে গাই, অনেক জনরা রয়েছে। আমার প্রত্যেকটা জনরার গান ভালো লাগে। আর আমার মনে হয় দর্শকরা সবথেকে বেশি বিচ্ছেদাঙ্গিকের গান পছন্দ করে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বিচ্ছেদ রয়েছে, কোনো মানুষই আসলে পরিপূর্ণ সুখী না। আমরা হয়তো বাইরে থেকে দেখে বুঝি যে অনেক সুখী, আমার মনে হয় তার ভিতরে অনেক দুঃখ রয়েছে, এই জন্য বিচ্ছেদ গানটা সবাই বেশি পছন্দ করে। আর আমি সব জনরার মধ্যে আমি প্রত্যেকটা শাখার গানই করতে বেশি পছন্দ করি, লোকসঙ্গীত হলেই হলো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কখনো কি ইচ্ছে আছে কি যে লোকসঙ্গীত ছাড়া অন্য কোনো গান গাইবার? আমি সব ধরনের গান শুনতে পছন্দ করি, কিন্তু আমার মনে আছে যে একবার আমি ছোট ছিলাম, একবার সবার দেখা দেখি আমি একটা হিন্দি গান তুলেছিলাম, আমি গাইবো বলে ঠিক করছিলাম। এরপর আব্বা আমাকে এমন এক ধমক দিয়েছে যে বলেছে যে তুমি শুধু লোকসঙ্গীতই গাইবা, এর বাইরে কোথাও তোমার যাওয়ার দরকার নাই। তো এটা মাথায় রেখে আমার আর অন্য কোনো গানে যাওয়াই হয়নি, কখনো চেষ্টাও করা হয়নি, কারণ তিনি আমার গুরু, আমি চাইনি উনি কষ্ট পাক। আর নজরুল সঙ্গীত, আধুনিক সব ধরনের গান আমি শুনি, আমার শুনতে খুব ভালো লাগে। কখনো কখনো বাসায় গুনগুন করে গাই, আর রেকর্ড করার কোনো ইচ্ছা নাই।
আচ্ছা, তার মানে আমরা অন্য কোনো জনরাতে আপাতত পাচ্ছি না। না, আমি শুধু লোকসঙ্গীত নিয়েই থাকতে চাই। এটাই তো ঠিক মতো শিখতে পারিনি। আমি আরেকটা মহৎ সমুদ্রে পড়বো কি করে বলেন? চাই এটাকে একটু ঠিকঠাক গুছিয়ে, যতটুকু সময় বেঁচে থাকি এটাকে একটু গুছিয়ে গাইবার জন্য, যা ভুল ত্রুটি আছে সেগুলোকে শুদ্ধ করে সুন্দর করে গাইবার জন্য। আচ্ছা, তো এই লোকসঙ্গীত নিয়ে আসলে সামনে ভাবনা কি? এই প্রশ্নটা সব জায়গায় করে। লোকসঙ্গীত নিয়ে ভাবনা বলতে আমার আব্বা একটা কথা বলতো যে অনেক সাধকের অপ্রচলিত অনেক গান রয়েছে যেগুলা কালের বিবর্তনে হারিয়ে গেছে। ওই গানগুলোকে খুঁজে খুঁজে বের করে সেই গানগুলো নতুন করে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দাও। তো সেটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, জানি না কতটুকু পারবো। মেয়েদের জন্য একটু কঠিন সত্যি বলতে, এক জায়গা থেকে আরেক জায়গায় মফস্বলে দৌড়ে দৌড়ে গিয়ে গান খুঁজে আনা, এটা আমাদের জন্য বিশেষ করে খুবই ঝামেলার একটা কাজ। তারপরেও আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে যেন আমি অবশ্য অনেক অপ্রচলিত গানগুলোই গেয়ে শ্রোতাদের কাছে বেশি জনপ্রিয় এবং তারা এই গানগুলো ভীষণ পছন্দ করে। তো সেটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়ে যাচ্ছে, ফিরে এসে আরও কথা হবে। দর্শক, ফিরছি বিরতির পর। প্রথম হেরেছি বন্ধুরে, ভালোবেসেছি আমি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল লায়লার সাথে। যাওয়ার আগে অনেকক্ষণ ধরে গান নিয়ে কথা বললাম, শুনলাম। এবার একটু ব্যক্তি আপনাকে চিনতে চাই। নিজেকে যদি বিশ্লেষণ করতে বলি কিভাবে করবেন? আমি খুব সহজে সবাইকে বিশ্বাস করি, আর তারপরে ঠকেও যাই, তবু আমি বিশ্বাস করতে ভালোবাসি। আমি বুঝি যে আমি বিশ্বাস করে, আমি প্রেমের ক্ষেত্রে বলছি না, কিন্তু আলাদা করে সবার সাথেই, সেটা আমার সম্পর্কে ভাই হতে পারে, কাকা হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, বিশ্বাস করে ঠকেছি। আমি বুঝতেও দিইনি যে আমি ঠকেছি। আমার যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বিশ্বাস করে হয়েছে। আমি খুব বিশ্বাস করতে ভালোবাসি। আমি মনে করি আমি বিশ্বাস করেছি, আমি তো তাকে ঠকাইনি, সে আমাকে ঠকিয়েছে। এক কথায় আমি একটু নির্বোধ টাইপের, আর নিজেকে খুব সরল সহজ রাখতে পছন্দ করি, জটিলতা পছন্দ করি না। পৃথিবীর সবাইকে বিশ্বাস করতে চাই। এতবার বিশ্বাস ভাঙার পরেও বিশ্বাস আসলে উঠে যায়নি মন থেকে? না, কারণ বিশ্বাস জিনিসটা খুব সুন্দর। আমি তোমাকে বিশ্বাস করেছি, এবার বিশ্বাসের মান তুমি রাখবে কিনা। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেছি, আমি তোমাকে অনেক বছর ধরে টেনে নিয়ে আসছি, তুমি ভালো একটা পর্যায়ে পৌঁছাও। শেষমেশ তুমি আমাকেই কষ্ট দিয়েছো, তাতে আমার কিছু যায় আসে না, কারণ বিশ্বাস তুমি ভেঙেছো, আমি বিশ্বাস করে জয়ী হয়েছি। বাহ, চমৎকার। আচ্ছা, এর বাইরে, কাজের বাইরে আসলে অবসর সময়ে কি করা হয়? আমি খুব অলস, মানে ব্যক্তি লায়লার আরেকটা পরিচয়, আমি খুব অলস। বাসায় থাকলে আমি একটু রান্না করার চেষ্টা করি, আর যখন বাসায় থাকি বেশিরভাগ সময় আমি খুব আরামপ্রিয় মানুষ। আমি শুয়ে বসে থাকি, আর যেটা আমার সবথেকে বেশি করার কথা সেটা হচ্ছে প্র্যাকটিস। শ্রোতাদের সামনে মিথ্যা বলবো না, প্র্যাকটিসে আমার একটু ঘাটতি আছে, আমার মনে হয় এটাতে নিয়মিত হওয়া উচিত। আচ্ছা, কিন্তু হয় না মানুষের অবসর সময়টা প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পছন্দ করে, একটু ঘুরতে যেতে পছন্দ করে? আমি খুব ঘর কোনো মানুষ, আমার কাজের বাইরে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। আমার মনে হয় ঘর থেকে বের হও, আবার একটা জামা পরো, তারপরে আবার একটু রেডি হয়ে যাও, আমি খুব অপছন্দ করি এটাকে। কাজ না থাকলে আমি একদম বাসায় থাকি, কোথাও যাই না। আর মাঝে মাঝে যদি মনে হয় যে না আমার একটু কোনো স্পেশাল কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছে, তখন টুপ করে বাইরে যাই, একটু খেয়ে আবার চলে আসি। আচ্ছা, সবচেয়ে পছন্দের খাবার কি? ভাত। আচ্ছা, ভাত পছন্দ, মায়ের হাতের মাছের ঝোল আমার খুব পছন্দ। আচ্ছা, তো প্লেব্যাকে আমরা কবে পাচ্ছি আপনাকে? আমি 3টা সিনেমায় প্লেব্যাক করেছি, গানগুলো হয়তো ওইভাবে সামনে আসেনি। আর সামনে যদি কাজ আসে, এটা তো আমার হাতে কিছু নেই, যে সিনেমা, সেই সিনেমার সাথে যদি আমার ভয়েস টোনটা মনে হয় যে কোনো গানের সাথে যাবে, যদি আমাকে কখনো বলে, আমি করার চেষ্টা করব নিশ্চয়ই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে নিজের ইচ্ছে কি? আসলে আমি প্লেব্যাক নিয়ে খুব বেশি, অনেকে বলে না যে অনেক
অনেকেই বলে যে প্লেব্যাক আমার লাইফের অনেক বড় একটা স্বপ্ন, একটা সময় আমি ওখানে পৌঁছাতে চাই। আমার এরকম কোনো স্বপ্ন আলাদা করে নাই। আমি সঙ্গীত জগতে এসেছি, প্লেব্যাক করব, ওটা ওই পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে, আমার এরকম কোনো ড্রিম নাই। আমি গানটাকে সুন্দর করে করতে চাই, এরপরে গান আমাকে কোন পর্যন্ত নিয়ে যাবে এটা আসলে আমি বলতে পারবো না। এমন যদি হয় যে প্লেব্যাকে আমার গলা যাচ্ছে তো আমি সেখানে গাইবো। এমন যদি হয় প্লেব্যাকের ক্ষেত্রে লোকসঙ্গীত না অন্য ধরনের কোনো গানের জন্য অফার এসছে, সেই ক্ষেত্রে কি সেটা করা হবে কি? আসলে যদি সেটা অনেক ভালো অফার এলো কিন্তু আমার ভয়েসের সাথে গেল না, আমি এরকম অনেক গান ডিনাই করেছি যেটা আমার ভয়েসের সাথে যাবে না, আমার ক্যারেক্টারের সাথে যাবে না, সেটা শুধু শুধু করে প্রডিউসারের টাকা নষ্ট করার কোনো মানে নাই। যদি মনে হয় যে না, কোনো সিনেমায় আমার ভয়েসটা দরকার বা ওই রকম কোনো কাজ রয়েছে, তাহলে নিশ্চয়ই আমি স্বতঃস্ফূর্তভাবে করতে চাই। আচ্ছা, অনেক ভালো লাগছিল কথা বলতে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু এখন যেতে দেবো না, আরেকটা গান শুনে আমরা বিদায় নিব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি এবং আপনার জন্য একটা উপহার রয়েছে বিটেকের পক্ষ থেকে। দর্শক সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে, কিন্তু এখনই কোথাও যাবেন না, আমরা একটা গান শুনে তারপরে বিদায় নিব। আমাদের আলোচনায় বলছিলাম যে বিচ্ছেদ গানের কথা বলছিলাম, তা আমার মনে হয় এক লাইন বিচ্ছেদ গান শোনানো যেতে পারে শেষ সময়। প্রথম হেরেছি বন্ধুরে, ভালোবেসেছি আমি, প্রথম হেরেছি বন্ধুরে, ভালোবেসেছি, ভুল করেছি জীবনে, ভুল করেছি জীবনে, ভুল করেছি। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.